সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। এর আগের ক্লাসে আমরা আরবিআই সম্পর্কে কিছু তথ্য আলোচনা করেছিলাম। আজকে আমরা বিভিন্ন ব্যাংক সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। যেমন ব্যাংকের ইতিহাস কি, ব্যাংক কবে তৈরি হয়েছিল, ব্যাংক কবে ন্যাশনালাইজ হয়, ব্যাংকের কি কি কাজ, ব্যাংকে কি ধরনের অ্যাকাউন্ট হয়, এই সমস্ত বিভিন্ন তথ্য। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। এর আগের দিন যেমন বলেছিলাম যে সরকারের যে খাতা বা সরকারের যে অ্যাকাউন্ট হয় সেটা হচ্ছে আরবিআই তে, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে। কিন্তু পাবলিকের যে বিভিন্ন অ্যাকাউন্ট থাকে, মানে পাবলিক যেখানে টাকা রাখে, লেনদেন করে, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংকে। তো ব্যাংকে কাদের অ্যাকাউন্ট হয়? ব্যাংকে অ্যাকাউন্ট হয় হলো পাবলিকের। ব্যাংকে অ্যাকাউন্ট হয় হলো পাবলিকের। এবারে পাবলিকের ব্যাংকে অ্যাকাউন্ট করানোর জন্য দুটো জিনিস লাগে, একটা হচ্ছে তার আধার কার্ড আর প্যান কার্ড। বর্তমানে কি কি লাগে? আধার কার্ড আর প্যান কার্ড। যে কোনো ব্যাংক তার যে কোনো পাবলিকের অ্যাকাউন্ট খোলার আগে তার সেই পাবলিকের সম্পর্কে সমস্ত তথ্য জেনে নেয়। তো সেই সমস্ত তথ্য জানাকে বলা হচ্ছে কেওয়াইসি, নো ইওর কাস্টমার। নো ইওর কাস্টমার। ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে, মানে নতুন অ্যাকাউন্ট করতে গেলে ব্যাংকে কেওয়াইসি করতে হয়। যে কেওয়াইসির পুরো নাম হচ্ছে নো ইওর কাস্টমার। এবার এই ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট হয় মেইনলি চারটে টাইপের অ্যাকাউন্ট হয়। ব্যাংকে চার টাইপের অ্যাকাউন্ট হয়। সেই অ্যাকাউন্টগুলো কি কি? ব্যাংকে আমাদের এই চার ধরনের অ্যাকাউন্ট হয়। একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আর ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। এই চার ধরনের অ্যাকাউন্ট হয়। এই বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের বিভিন্ন ফাংশনিং আছে। সেই ফাংশনিং গুলো কি, সেইগুলো আমরা আলোচনা করব। তো প্রথম যদি ফিক্সড ডিপোজিট ধরি, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট। ডিপোজিট মানে হচ্ছে আমরা যেটা জমা করি। তো যে টাকাটা ফিক্স ব্যাংকে রেখে আমরা ফিক্স করে দেবো, মানে আমার কাছে হয়তো 50,000 টাকা আছে, তো সেই 50,000 টাকাটা আমি ব্যাংকে ফিক্স করে দিলাম। ওই 50,000 টাকাটা আমি আর এখন তুলবো না, 5 বছর, 7 বছর বা 10 বছর পরে গিয়ে তুলবো। তাহলে 5 বছর, 7 বছর বা 10 বছর পরে গিয়ে যে তুলবো, তখন আমাকে ব্যাংক ওই 50,000 টাকার উপর একটা ইন্টারেস্ট দিয়ে আমাকে ফেরত দিয়ে দেবে। এটাকেই বলা হচ্ছে ফিক্সড ডিপোজিট। তো ফিক্সড ডিপোজিটে ব্যাংক সব থেকে বেশি ইন্টারেস্ট দেয়। কত? প্রায় 8 থেকে 10%। ফিক্সড ডিপোজিটে ব্যাংক প্রায় 8 থেকে 10% ইন্টারেস্ট দেয়। এটা নর্মালি 7 থেকে 10 বছরের জন্য। আমরা নর্মালি ফিক্সড ডিপোজিট করি হচ্ছে 7 থেকে 10 বছরের জন্য। ফিক্সড ডিপোজিট নর্মালি করা হয় 7 বছর থেকে 10 বছরের জন্য, যে আমার একটা টাকা পেলাম, সেই টাকাটা ফিক্সড করে দিলাম। এই ফিক্সড ডিপোজিটে যে এই 7 থেকে, যদি আমি 7 বছরের জন্য ফিক্স করি, তাহলে 7 বছর পূরণ হবে তবেই আমি এই রেটে টাকাটা ফেরত পাবো, নইলে এর থেকে কম রেটে ফেরত দিয়ে দেবে। ফিক্সড ডিপোজিটের টাকা সহজে তোলা যায় না। এরপরে আসে হচ্ছে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট হচ্ছে আমি মাসে মাসে বা 2 মাস, প্রত্যেক মাসে বা 3 মাস অন্তর বা 6 মাস অন্তর একটা অ্যামাউন্ট করে টাকা রাখবো। টাকা জমিয়ে জমিয়ে হয়তো 5 বছর বা 10 বছর পর গিয়ে আমি ওটাকে তুলে নেবো। এইটাকে বলা হচ্ছে রেকারিং ডিপোজিট। তো এতে যে ইন্টারেস্ট রেটটা দেয় সেটা নর্মালি 5 থেকে 6%। রেকারিং ডিপোজিটে আমাদের কত? 5 থেকে 6% ইন্টারেস্ট দেয়। এতেও কিন্তু একটা টাইম পরে গিয়ে তুলতে হবে, ফিক্সড ডিপোজিটে একটা টাইম পরে গিয়ে তুলতে হবে। কিন্তু ফিক্সড ডিপোজিটে ইন্টারেস্ট বেশি দেয়, রেকারিং এ ইন্টারেস্ট আবার কম দেয়। কেন কম দেয়? কারণ এই রেকারিং ডিপোজিটের যে টাকাটা আমি রাখছি সেটা কিন্তু একবারে রাখি না, ধাপে ধাপে রাখি। এই জন্য রেকারিং ডিপোজিটের অ্যাকাউন্টে আমার ইন্টারেস্ট রেটটা কম দেয় ব্যাংক। এরপরে আসা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট কি? সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে আমরা যখন খুশি টাকা রাখতে পারি, যখন খুশি টাকা তুলে নিতে পারি। সেভিংস অ্যাকাউন্ট সেটাই। এখানে লোকে সঞ্চয় করে। সেভিংস অ্যাকাউন্টে কি করে? লোকে সঞ্চয় করে। তো সেভিংস অ্যাকাউন্টের যে রেট অফ ইন্টারেস্টটা দেয় সেটা নরমালি 3 থেকে 4%। সেভিংস অ্যাকাউন্টে কত দেয়? 3 থেকে 4%। আর আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট কি? কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে নরমালি যারা ব্যবসা যারা ব্যবসায় লেনদেন করে তাদের ক্ষেত্রে। নরমালি ব্যবসায় যে সমস্ত লেনদেন হয় সেটা আমাদের হয় হচ্ছে এই কারেন্ট অ্যাকাউন্ট থেকে। যেহেতু ব্যবসার ক্ষেত্রে আমার টাকা লেনদেন হয় কারেন্ট অ্যাকাউন্ট থেকে, যেহেতু ব্যবসায় প্রফিট হচ্ছে, এই জন্য ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট রেট দেয় না। ব্যাংক কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট দেয় না, কারণ এটা লেনদেনের জন্য ইউজ হয়। এবার এই চারটে অ্যাকাউন্টের ভেতরেই আমার কি থাকে? টাকা থাকে। আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, সেই অ্যাকাউন্ট থেকে আমার হাতে ক্যাশ হওয়াকে বলা হচ্ছে লিকুইডিটি। তো এই চারটে অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংকের কাছে কারোর না কারোর টাকা থাকে। তো এই চারটে অ্যাকাউন্টের ভেতর যে অ্যাকাউন্টে সব থেকে বেশি লিকুইডিটি থাকে, মানে যে অ্যাকাউন্ট থেকে আমার সব থেকে বেশি তাড়াতাড়ি ক্যাশ হয়, সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট।
কারেন্ট অ্যাকাউন্ট থেকে আমি যখন খুশি টাকা তুলে নিতে পারি। ওই জন্য কারেন্ট অ্যাকাউন্টের লিকুইডিটি বেশি, কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে যদি আমার টাকা তুলতে অনেক দিন দেরি হয়, যেন ফিক্সড ডিপোজিটের লিকুইডিটি সব থেকে কম, ব্যাংকের সব থেকে বেশি প্রফিট হয় হলো কারেন্ট অ্যাকাউন্টে। কারণ কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা থাকে সেই টাকার উপর কোনো ইন্টারেস্ট ব্যাংকে দিতে হয় না। এই জন্যই ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টেই সব থেকে বেশি প্রফিট। যে টাকাটা থাকে সেই টাকাটাই ব্যাংকের কাছে থেকে যায়। এই জন্য ব্যাংক যাদের কারেন্ট অ্যাকাউন্ট থাকে তাদেরকে বেশি ভ্যালু দেয়। আর ব্যাংক সবসময় এই কারেন্ট অ্যাকাউন্টের ভ্যালুটাকে বেশি রাখতে চায়। তো কারেন্ট অ্যাকাউন্টের ভ্যালু বেশি রাখার একটা প্যারামিটার আছে, সেটাকে বলা হচ্ছে কাসা, CA/SA, কারেন্ট অ্যাকাউন্ট আপন সেভিংস অ্যাকাউন্ট। এর ভ্যালুটা যত এর ভ্যালু যে কোনো ব্যাংক চায় যে আমার বেশি বেশি রাখতে, সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কারেন্ট অ্যাকাউন্টের ভ্যালুটা বেশি রাখতে চায়। ব্যাংকের ম্যানেজারের উপর প্রেশার থাকে যে কারেন্ট অ্যাকাউন্টের পরিমাণ যাতে দিন দিন বাড়ে। এরপরে আছে হচ্ছে আমাদের হিস্ট্রি অফ ব্যাংক। হিস্ট্রি অফ ব্যাংক মানে ব্যাংকের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। ভারতে প্রথম যে ব্যাংক তৈরি হয়েছিল সেটা তৈরি করেছিল হচ্ছে আমাদের ইংরেজরা। ইংরেজরা কি করেছিল, ইংরেজরা ফার্স্ট যে ব্যাংক তৈরি করেছিল সেই ব্যাংকের নাম দিয়েছিল হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। সেটা হচ্ছে 1770 সালে। 1770 সালে প্রথম ব্যাংক তৈরি হয় ইংরেজদের দ্বারা, ব্যাংক অফ হিন্দুস্তান। এরপর ব্রিটিশরা আরো অন্যান্য ব্যাংক তৈরি করে, কিন্তু ব্রিটিশদের সাথে ইন্ডিয়ান মিশে যে প্রথম ব্যাংকটা তৈরি হয় সেটা হচ্ছে অবধ কমার্শিয়াল ব্যাংক। ব্রিটিশদের সাথে ইন্ডিয়ার লোক মিশে যে ব্যাংক তৈরি হয় প্রথম, সেটা হচ্ছে অবধ কমার্শিয়াল ব্যাংক 1881 সালে। এরপরেও আস্তে আস্তে ছোট ছোট আরো অনেক ব্যাংক খুলতে থাকে, কিন্তু প্রথম প্রথম ইন্ডিয়ানদের দ্বারা যে ব্যাংক তৈরি হয় সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সেটা কত সালে, সেটা হচ্ছে 1894 সালে। 1894 সালে প্রথম ইন্ডিয়ার পুরোপুরি ইন্ডিয়ার ব্যাংক, মানে পুরোপুরি ইন্ডিয়ান ব্যাংক ছিল হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এটা তৈরি করেছিল হচ্ছে লালা লাজপত রায় থেকে। তাহলে একদম প্রথমে হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, এটা তৈরি করেছিল হচ্ছে শুধুমাত্র ব্রিটিশরা 1770 সালে। এরপর ব্রিটিশ আর ইন্ডিয়ান মিশে হচ্ছে অবধ কমার্শিয়াল ব্যাংক 1881 সালে। আর পুরোপুরি ইন্ডিয়ানদের দ্বারা তৈরি ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894 সালে। এবার এর এবার এইরকম ব্রিটিশরা বিভিন্ন ব্যাংক তৈরি করতে থাকে। ব্রিটিশরা ছোট ছোট প্রচুর ব্যাংক তৈরি করে। তার মধ্যে ফেমাস ফেমাস তিনটে ব্যাংক ছিল। সেই তিনটে ব্যাংক ছিল হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মুম্বাই আর ব্যাংক অফ মাদ্রাস। ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মুম্বাই আর ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটে পরপর তৈরি হয়েছিল। ফার্স্ট তৈরি হয়েছিল হচ্ছে এই তিনটের ভিতর ফার্স্ট হয়েছিল হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল 1806 সালে, তারপর ব্যাংক অফ মুম্বাই 1840 আর ব্যাংক অফ মাদ্রাস 1843। এই তিনটে ব্যাংক মিলে গিয়ে, তাহলে প্রচুর ব্যাংকের ভেতরে এই তিনটে ছিল সব থেকে বড় ব্যাংক। এই তিনটে ব্যাংক মিলে গিয়ে তৈরি হয়েছিল হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। এই তিনটে ব্যাংক মার্জ হয়ে গিয়ে তৈরি হয়েছিল হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক 1921 সালে। 1921 সালে তৈরি হয় ইম্পেরিয়াল ব্যাংক। আর এই ইম্পেরিয়াল ব্যাংকটাই স্বাধীনতার পরে ন্যাশনালাইজড হয়ে গিয়ে তৈরি হয়ে যায় হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা করার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটিটার নাম হচ্ছে গোরেওয়ালা কমিটি। সেই কমিটির নাম হচ্ছে গোরেওয়ালা কমিটি। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের সব থেকে বড় কমার্শিয়াল ব্যাংক। ভারতের যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের ভেতর এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সব থেকে বেশি টাকা রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেই সব থেকে বেশি কর্মচারী, সব থেকে বেশি এটিএম এ রয়েছে হচ্ছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে। ভারতে এটিএম প্রথম চালু করা হচ্ছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রথম এটিএম চালু করে প্রথম এটিএম চালু করে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 2004 সালে। বোম্বাইতে ফার্স্ট এটিএম চালু হয়েছিল। তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড মানে সরকারি হয়ে গেল কখন, 1950 সালে। ন্যাশনালাইজেশন হওয়া মানে কি, ন্যাশনালাইজেশন হওয়া মানে হচ্ছে এই যে ব্যাংকের যে টোটাল ভ্যালু সেই সেই টাকা দিয়ে সরকার ওই ব্যাংকটাকে কিনে নিয়েছিল, তখন ওই ব্যাংকটা হয়ে গেছিল সরকারি ব্যাংক। যদি ন্যাশনালাইজেশন অফ ব্যাংক সম্পর্কে আলোচনা করতে হয়, তাহলে ভারত যখন স্বাধীন হলো তখন প্রচুর ছোট ছোট ব্যাংক ছিল। তখন প্রচুর ছোট ছোট বিভিন্ন জায়গায় ছড়িয়ে ব্যাংক ছিল। সেই সমস্ত ব্যাংককে সরকারিকরণ বা ন্যাশনালাইজেশন করে দেওয়া হয়। তো তার মধ্যে আমাদের ন্যাশনালাইজেশন হয় দুটো স্টেপে। ফার্স্ট স্টেজে হয়েছিল হচ্ছে 1969 সালে, আর সেকেন্ড স্টেজে হয়েছিল হচ্ছে 1980 সালে। ফার্স্ট স্টেজে ন্যাশনালাইজেশন বা সরকারিকরণ হয় হচ্ছে 1969 সালে, তারপরে হচ্ছে 1980 সালে। 1969 সালে কটা, 14খানা ব্যাংক। 14খানা ব্যাংক
1969 সালে 14খানা ব্যাংককে ন্যাশনালাইজ করে দেওয়া হয়। মানে যে যে ব্যাংকের কাছে মোট 50 কোটি টাকার উপরে ছিল সেই সমস্ত ব্যাংককে সরকারি করে দেওয়া হয়। তো 50 কোটি টাকার বেশি টাকা ছিল হচ্ছে 14খানা ব্যাংকে। এরপর 1980 সালে যখন ন্যাশনালাইজেশন করা হলো তখন এই টাকার লিমিটটা করা হলো 200 কোটি। মানে যে যে ব্যাংকে 200 কোটি টাকার বেশি থাকবে সেই ব্যাংকে ন্যাশনালাইজ করে দেওয়া হবে। তো সেই সমস্ত ব্যাংকের সংখ্যা ছিল হচ্ছে 6টা। সেকেন্ড স্টেজে কত 200 কোটি টাকার বেশি থাকলে ন্যাশনালাইজ করে দেয়। তাহলে এইভাবে 1980 সালের পর টোটাল টোটাল ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা ছিল হচ্ছে কটা? 20টা। টোটাল ন্যাশনাল ব্যাংক ছিল কত? 20টা। এরপর এই 20টা ব্যাংকের ভেতর বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন ব্যাংক মার্জ করে দেওয়া হয়। যেমন যেমন এলাহাবাদ ব্যাংকের সাথে ইন্ডিয়ান ব্যাংক মার্জ হয়ে গেছে। মানে ইন্ডিয়ান ব্যাংক আর এলাহাবাদ ব্যাংক মার্জ হয়ে একটাই ব্যাংক হয়ে গেছে। সেই রকম বিভিন্ন ব্যাংক মার্জ হতে এখন বর্তমানে ন্যাশনালাইজড ব্যাংক হচ্ছে 12টা। এখন বর্তমানে ন্যাশনালাইজড ব্যাংক কটা? 12টা। তাহলে ভারতের সবথেকে বড় ন্যাশনালাইজড ব্যাংক হচ্ছে এসবিআই। আর এই এসবিআই এর হেড অফিস হচ্ছে মুম্বাই। এসবিআই এর হেড অফিস মুম্বাইতে। তো এরপরে আছে হচ্ছে ব্যাংক কত ধরনের হয়, যেমন শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, এই সমস্ত বিভিন্ন ধরনের ব্যাংক আছে। সেই সমস্ত বিভিন্ন ব্যাংকের কাজ কি, তো সেগুলো আলোচনা করব হচ্ছে পরের ক্লাসে। আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করো, আর ক্লাস সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।